রাখি, ডাইনামিক শিট হলেই যে একজন এসএসসি ফিল আপ করতে পারবে অনেক ইজিতে, নট লাইক দ্যাট। আসলে একজন এসএসসি কে যদি এই ফর্মটি ফিল আপ করতে হয়, অবশ্যই তাকে কিছু ন্যূনতম জ্ঞান অবশ্যই থাকতে হবে। ইভেন এক্সেল সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকতে হবে। কারণ হচ্ছে এক্সেল ফর্মটি এমনভাবে সাজানো হয়েছে যে লিঙ্ক করে যেন একটার সাথে আরেকটা অটোমেটিক হয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা একটা করে। তো এই ধরনের নলেজ যদি না থাকে তাহলে আসলে ডাইনামিক শিট হাতে পেয়েও সে কি করবে, সবকিছু এলোমেলো করে ফেলবে। আর সে তো জানবে না যে আসলে কার সাথে কোনটা লিঙ্ক করা হয়েছে। সো একটা লিঙ্কের যদি সে ডিলিট করে ফেলে তাহলে কিন্তু তার ফর্মটি অসম্পূর্ণ থেকে যাবে। আসসালামু আলাইকুম। আমি ফরিদ আহমেদ, একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট এবং এনবিআর সার্টিফাইড ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল কিছু কাজের অভিজ্ঞতা শেয়ার করতে। ঠিক তেমনি আজকে আমি শেয়ার করব ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩ অনুযায়ী ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করার যে প্রসেসটি আছে, আমি আজকে আপনাদের সাথে সেই প্রসেসটি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আলোচনা করব। প্রথম থেকে আসি, তাহলে আমরা এখানে দেখব পরিচিতি। পরিচিতির মধ্যে আছে নেম অফ দ্য এসএসসি, এসএসসি নাম এখানে লিখতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন নামের ক্ষেত্রে 18 অ্যাজ পার 18 হতে হবে। 18 এর মতো না হলে পরবর্তীতে আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যদি কোনো এসএসসি ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার থাকে এখানে দিবেন অবশ্যই। ইভেন নতুন থাকলে নতুন, স্মার্ট কার্ড থাকলে পুরাতনটা থাকলে পুরাতনটাও দিতে পারবেন। এখানে 12 ডিজিটের ৩ সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবেন। ৫ সংখ্যার ৩ ডিজিট থাকবে। এখানে সার্কেল থাকবে, এখানে টেক্সট জোন থাকবে, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪, ফাইন্যান্সিয়াল ইয়ার ২০২২-২৩ এর জন্য অ্যাসেসমেন্ট ইয়ার অবশ্যই হচ্ছে গিয়ে তার পরবর্তী বছর। আই মিন ২০২৩-২৪। এখানে টেক্সট পেজ স্ট্যাটাস দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল। যদিও আপনি ফার্ম যদি করেন তাহলে ফার্মের ফার্ম দিবেন, হিন্দু ইন্ডিভিজুয়াল ফ্যামিলি থাকলে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি দিবেন, অথবা আদার থাকলে আদার। নরমালি আমরা আসলে সাধারণত ইন্ডিভিজুয়াল করে থাকি, ফার্ম করে থাকি, ফার্মের ক্ষেত্রে ফার্ম। অনেকে হিন্দু ইন্ডিভিজুয়াল ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে এটাও আমরা ইউজ করতে পারি। রেসিডেন্ট স্ট্যাটাস অবশ্যই রেসিডেন্ট থাকবেন, আমরা তো নন রেসিডেন্ট না। দেন তার পরবর্তীতে ডেট অফ বার্থ এনআইডি অ্যাজ পার এনআইডি অনুযায়ী অবশ্যই দিবেন। এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদিও এই পার্মানেন্ট অ্যাড্রেসটা আসলে নতুন ফর্মে দেওয়া নেই, তবুও আমরা এড করে দিতে পারি, এতে কোনো ফর্মের বিকৃতি হবে না। কারণ হচ্ছে আগে ফর্মগুলোতে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই ছিল। আর এই ক্ষেত্রে বলে রাখছি যে আমরা এনপিআর কিন্তু সব ফর্মগুলোতেই রিটার্ন সাবমিট করার অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে শুধু ধারাগুলো চেঞ্জ করে নিলেই হবে। সেক্ষেত্রে মেজর চেঞ্জেস হচ্ছে আমরা আগে ইউনিভার্সাল সেলফ নামে একটি পদ্ধতি ছিল, সেই পদ্ধতিতে রিটার্ন ফিল আপ করতে পারতাম। কিন্তু এখন ইউনিভার্সাল সেলফ নাই, শুধুমাত্র সেলফের মাধ্যমেই আমরা রিটার্ন সাবমিট করতে পারবো। এখানে যদি কোনো এমপ্লয়ি কোনো কোম্পানিতে জব অবস্থায় থাকেন তাহলে এখানে এমপ্লয়ার বা ওই কোম্পানির নাম লিখবেন। যদি কোনো কোম্পানি বিজনেস থেকে ইনকাম থাকে কোনো এসএসসির, তাহলে এখানে নেম অর্গানাইজেশন দিবেন, এখানে আইডেন্টিফিকেশন নাম্বার থাকলে দিবেন, না থাকলে কোনো দরকার নেই। দেন এই ক্ষেত্রে তো আমরা বলে দিয়েছি এটি একটি ট্যাক্স ক্যালকুলেশন শিট। এখানে টোটাল ইনকাম যে ৬-৭টি ইনকামের খাত বলা হয়েছে, সেই খাতের ইনকামগুলো এখানে চলে আসবে। আসলে একটা জিনিস আমি বলে রাখি, ডাইনামিক শিট হলেই যে একজন এসএসসি ফিল আপ করতে পারবে অনেক ইজিতে, নট লাইক দ্যাট। আসলে একজন এসএসসি কে যদি এই ফর্মটি ফিল আপ করতে হয়, অবশ্যই তাকে কিছু ন্যূনতম জ্ঞান অবশ্যই থাকতে হবে। ইভেন এক্সেল সম্পর্কে ভালো একটা জ্ঞান থাকতে হবে। কারণ হচ্ছে এক্সেল ফর্মটি এমনভাবে সাজানো হয়েছে যে লিঙ্ক করে যেন একটার সাথে আরেকটা অটোমেটিক হয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটা একটা করে। তো এই ধরনের নলেজ যদি না থাকে তাহলে আসলে ডাইনামিক শিট হাতে পেয়েও সে কি করবে, সবকিছু এলোমেলো করে ফেলবে। আর সে তো জানবে না যে আসলে কার সাথে কোনটা লিঙ্ক করা হয়েছে। সো একটা লিঙ্কের যদি সে ডিলিট করে ফেলে তাহলে কিন্তু তার ফর্মটি অসম্পূর্ণ থেকে যাবে। সো ডাইনামিক শিট হলেই যে খুব ভালো একটা ফল নিয়ে আসবে, আসলে নট লাইক দ্যাট। আমরা চেষ্টা করব যে বুঝে কাজ করার জন্য। আসলে বুঝলে ডাইনামিক শিট কেন, যে কোনো শিটেই কাজ করা সম্ভব। তো আমরা প্রথমেই চলে যাই একটি স্যালারির ইনফরমেশন কিভাবে আমরা ফিল আপ করবো। সো এখানে আমরা একটু দেখি, উপরের পার্টটা বলা আছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, আর নিচের পার্টটা বলা আছে আমাদের নন গভর্নমেন্ট এমপ্লয়ি, আদার দেন এমপ্লয়ি রিসিভিং স্যালারি আন্ডার গভর্নমেন্ট পে স্কেল, তার মানে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখানে দুটো প্রথম কলামে আছে বেসিক স্যালারি, অ্যালাউন্স, অ্যাডভান্স স্যালারি, গ্র্যাচুইটি, অ্যানুইটি, পেনশন, পারকুইজিট,
income from employee share scheme, accommodation benefit, car benefit, any other benefit, employee contribution to recognized provident fund, যেটাকে আমরা বলতে পারি আরপিএফ। দেন আদার্স, একজন এসএসসি টোটাল স্যালারি যখন চলে আসবে তখন আমরা জানি যে অ্যাজ পার 6 শিডিউলের থার্ড পার্ট অনুযায়ী, পার্ট 1 অনুযায়ী আমাদের বলা আছে যে টোটাল গ্রস ইনকামের 1/3, সো স্যালারি ক্ষেত্রে নট বিজনেস ইনকাম, নট এগ্রিকালচার ইনকাম। সো এটা অবশ্যই মনে রাখতে হবে। এই যে 6 শিডিউল পার্ট 1 এ শুধুমাত্র স্যালারি ইনকামের, স্যালারি গ্রস ইনকামের 1/3 কে এক্সাম্পটেড করা হয়েছে। নট অনলি শুধু 1/3 অথবা সর্বোচ্চ 4.5 লাখ টাকা, হুইচ এভার ইজ লোয়ার অংশটুকু আমাদের এক্সাম্পটেড বলে ঘোষণা করতে বলা হয়েছে। দেন তারপরে আমরা যে 1/3 চলে গেলে বা 4.5 লাখ চলে গেলে যে বাকি অ্যামাউন্টটুকু থাকে সেটি হচ্ছে আমাদের এবারে ট্যাক্সেবল ইনকাম। তো আমরা বলেছি বেসিক পে বা অ্যালাউন্স, এইটা নিয়ে আমার একটা ডিটেলস একটা লেকচার আছে যে আমরা আসলে পারকুইজিট কাকে বলবো, আদার অ্যালাউন্স কাকে বলবো, বেসিক স্যালারি কাকে বলবো, সেটা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা লিংকে শেয়ার ক্লিক করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা সেই ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনারা দেখতে পান। তারপরে এখানে আছে হাউস প্রপার্টি ইনকাম। আমরা জানি যে হাউস প্রপার্টি ইনকামের থাকলে সেখানে এই ফরম্যাটে দিতে হবে, আমরা আগে পরে সবাই জানি। এখানে রেন্ট ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু দিতে হবে, অ্যাডভান্স রিসিপ্ট থাকলে সেখানে দিতে হবে, ভ্যালু অফ আদার এনি বেনিফিট থাকলে দিতে হবে, দেন তারপরে ভ্যাকেন্সি অ্যালাউন্স থাকলে দিতে হবে। টোটাল ইনকাম থেকে আমরা জানি যে একজন হাউস প্রপার্টির ক্ষেত্রে রিপেয়ার মেইনটেনেন্স বাবদ, যদি সেটি আবাসিক বাড়ি হয় এবং যদি কোনো এসএসসি তার বাড়ি ভাড়া বাড়ির মেনটেনেন্সের কোনো বই খাতাপত্র না রাখে তাহলে সেই ক্ষেত্রে 25% কস্ট অ্যালাওয়েবল টোটাল ইনকামের। দেন তারপরে মিউনিসিপাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, আদার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যদি আমার বাড়ির রিলেটেড যদি কোনো খরচ থাকে রিপেয়ার মেইনটেনেন্স ব্যতীত, সেই ক্ষেত্রে সেই খরচগুলো এক্সেম্পটেড পাবে। এগ্রিকালচার ইনকামের ক্ষেত্রেও যে পলিসি আছে পলিসি অনুযায়ী আমরা এখানে ফিল আপ করবো, এখানে টোটাল টার্নওভার দিব, গ্রস প্রফিট দিব, জেনারেল এক্সপেন্সেস দিব, নেট প্রফিট বের হয়ে যাবে। এই নেট প্রফিটটি আমাদের হলো গিয়ে টোটাল ইনকামের স্ল্যাবে অন্তর্ভুক্ত হবে। দেন শিডিউল 5 এ এখানে আছে যদি কোনো ব্যক্তির এসএসসি যদি বিজনেস থেকে ইনকাম হয় তাহলে বিজনেস ইনফরমেশন গুলো এখানে দিবে। এখানে টোটাল টার্নওভার বলতে পারি, সেলস বলতে পারি, রিসিভ বলতে পারি, ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্ট বেস যদি বিজনেস হয় তাহলে অবশ্যই সেলস বলবো, আর যদি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয় তাহলে আমরা বলবো শুড অনলি রিসিভ। দেন গ্রস প্রফিট থেকে আমরা জেনারেল এক্সপেন্সেস বাদ দিব, ব্যাড এক্সপেন্সেস থাকলে আমরা বাদ দিব। ব্যাডটা সাধারণত হচ্ছে গিয়ে আমরা অনেক সময় বাকিতে প্রোডাক্ট সেল করে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নিকট থেকে আসলে সেই টাকাগুলো আদায়যোগ্য হয় না, সেক্ষেত্রে আমরা এটাকে ব্যাড হিসেবে কাউন্ট করতে পারি। দেন নেট প্রফিটটি হচ্ছে আমাদের ট্যাক্সেবল স্যালারি ইনকামে চলে যাবে, টোটাল ইনকামের সাথে। দেন এখানে একটি ব্যালেন্স শিটের ইনফরমেশন দিতে হবে। ব্যালেন্স শিট ইনফরমেশনটি আপনারা অনেক সহজেই দিতে পারবেন, এখানে ফরম্যাটটি অনেক সুন্দর করে দেওয়া আছে, এনবিআর এই কাজটি খুব সুন্দর করেছে। তো দেন আমরা